দর্শক সবাইকে আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। সরকার যদি আরো সজাগ দৃষ্টি রাখতে পারতো বা তাৎক্ষণিক যদি ট্রিটমেন্টটা আমরা যদি আরো দ্রুত পেতাম, তাহলে হয়তো আমাদের চোখটা বেঁচে যেত, হয়তো অনেকে দেখতে পারতো। দুর্বিষহ জীবন কাটছে জুলাই অভ্যুত্থানে দৃষ্টি হারানো অনেকের, গুরুতর আহতদের বিদেশ পাঠানোর দাবি। নানা ঘটনার পর আজ সিলেট অভিমুখে এনসিপির পদযাত্রা। ভোল পাল্টে সবাই এখন জুলাই যোদ্ধা, মন্তব্য মির্জা ফখরুলের। অতীতের মতোই চলছে ঘুষ দুর্নীতি, নামধারীরাই বেশি অপকর্মে লিপ্ত। রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ সংসদ অধিবেশনের প্রয়োজন নেই, আবারও জানালেন আইনমন্ত্রী। খতিয়ে দেখা হবে ট্রাইব্যুনাল নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। অস্ত্র মামলায় সন্ত্রাসী ডেভিড ইমনের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। অত্যন্ত ধুরন্ধর চক্রটির নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান। উপজেলা পর্যায়ে 10টি করে ডায়ালাইসিস মেশিন দিচ্ছে সরকার। চালু হচ্ছে ফিজিওথেরাপি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসকদের সহযোগিতা কামানো। সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা আমাদের নিশ্চিত করার শপথ। এই সরকারের ঘোষণা, সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান। খেলাপি ঋণ ব্যবস্থাপনায় সরকারের নতুন উদ্যোগ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে হবে ঋণ কেনা বেচা। কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক বললেও সংশয় বিশ্লেষকদের। ইরাকে যৌথ অভিযানের জেরে জর্ডানের মার্কিন ঘাঁটিতে দ্বিতীয় দিনের মতো তেহরানের অভিযান। 6 দিন বিরতির পর ইরানি ভূখণ্ডে চলছে যুক্তরাষ্ট্রের হামলা। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। আন্দোলনে হারানো চোখ ফেরেনি, তবে গণতন্ত্র ফিরেছে মানুষের ভোটাধিকার। দৃষ্টি হারানোর পাশাপাশি অনেকের হারিয়ে গেছে স্বপ্নটাও। তবে দু চোখের অন্ধকারে এখনো লেগে আছে বাংলাদেশকে ভালো রাখার অনুভব। দৃষ্টিশক্তি হারানোদের সরকার চিকিৎসা সহায়তা দিলেও গুরুতর আহতদের বিদেশে পাঠানোর দাবি জুলাই যোদ্ধাদের। আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে পুরো বাংলাদেশ। পাল্টে যায় রাজনৈতিক প্রেক্ষাপট, প্রাণ হারান প্রায় 1400 মানুষ। আমি মোহাম্মদ নূর হোসেন, 24-এর গণ আন্দোলনের আমি 18 জুলাই আহত হই মিরপুর 2 নম্বর মডেল থানার সামনে। আহতের সংখ্যাও কয়েক হাজার। আর সুনির্দিষ্টভাবে বললে নূর হোসেনের মতো ওই আন্দোলনে চোখের দৃষ্টি হারানো মানুষের সংখ্যা প্রায় 800। মিরপুরে আন্দোলনের সময় 24-এর 18 জুলাই পুলিশের আক্রমণে আরেকজনকে বাঁচাতে গিয়ে ডান চোখে স্প্লিন্টার লাগে তার। আমাদের উপরে গুলি করতেছে নাকি এগুলো বৃষ্টি হচ্ছে কিছু বোঝার কোনো গতি ছিল না। দৌড় দিয়ে যাওয়ার পর যখন পিছনে চলে যাই, ওই লোকটা পড়ে যায় নিচে। তো আমারও মনুষ্যত্ব বাধা খেলো যে জিনিসটা যদি আমি চলে যাই, ওনাকে যদি পাই, ওনাকে তো নাই কি করবে আল্লাহ ভালো জানে। তখন আমি ওনাকে যখন তুলতে যাই, তখনই আমার ডান চোখের একটা স্প্লিন্টার আমার চোখে লাগে। 95% ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার চোখের রেটিনার কিছু অবশিষ্ট নেই, আমার অপটিক্যাল নার্ভসটা ড্যামেজ হয়ে গেছে। এই চোখে দেখার সম্ভব না, এমনকি চোখটা তুলে ফেলতে হতে পারে। একই দিনে রাজধানীর মেরুলবাড্ডায় আন্দোলন চলাকালীন স্প্লিন্টারের আঘাতে বাম চোখ আক্রান্ত হয় তানভীর হাসান তুষারের। এখনও চোখে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন তিনি।
কানাডা ইউনিভার্সিটির থেকে যে হেলিকপ্টার দিয়ে পুলিশকে উদ্ধার করা হয় ওই দিন 18 জুলাই। কানে এই জায়গায় বুলেটটা এখনো দেখা যায়, মানে দেখা যায় এদিক দিয়ে ঢুকে ওইদিকে আটকে আছে। তো আমি ফ্রেন্ড দিকে তাকাতে ও বলতেছিল, কাকা তোর মনে চোখে লাগছে। তো চোখে লাগছে বলাতে আমি বাম চোখে হাত দিছি, হাত দিয়ে দেখি যে চোখের লেভা একটা অংশ আর কি। তো লেভেলে যে সময় অংশটা আমার হাতে লাগে, তারপর আমি জাস্ট ওরে আক্স করছিলাম যে কাকা বেশি কিছু হয়েছে বলাতে ও বলতেছে না তেমন কিছু হয় নাই, তোর ইমার্জেন্সি হসপিটালে নিতে হবে। শুধুমাত্র স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ ও বৈষম্যের অবসান ঘটাতেই তাদের লড়াই ছিল। ছাত্র জনতার ত্যাগে কতটা মিলল সেই মুক্তির স্বাদ। সরকার যদি আরও সজাগ দৃষ্টি রাখতে পারতো বা তাৎক্ষণিক যদি ট্রিটমেন্টটা আমরা যদি আরও দ্রুত পেতাম, তাহলে হয়তো আমাদের চোখটা বেঁচে যেত, হয়তো অনেকে দেখতে পারতো। তো সরকার এখানে আরও জোরালো ভূমিকা রাখার দরকার ছিল। মানুষের যেই আশা আকাঙ্ক্ষা এগুলা যাতে সরকার পূরণ করতে পারে, এবং আমাদের সবচেয়ে জুলাইয়ের যেই ম্যান্ডেটটা ছিল সবচেয়ে বেশি ওটা জুলাই সনদটা যেন সরকার বাস্তবায়ন করে। গবেষণা বলছে আন্দোলনে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথ্যালমোলজিতে চিকিৎসা নেন হাজারের মতো আহত। এর মধ্যে 493 জন চিরতরে এক চোখের দৃষ্টি হারান, আর দু চোখেই অন্ধ হয়েছে 19 জনের। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা প্রদানে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান আহতদের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। তারপরে ব্যাংক, বিমা কর্পোরেশন, সরকারি বেসরকারি আধা সরকারি সেক্টর সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। এটা কি কৌটা নয়? এখানে যোগ্য লোকদেরকে, দেশপ্রেমিক লোকদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় পদায়ন করা হচ্ছে, যেন একটা দুর্নীতির সর্বরাজ্য কায়েম করা যায়। আমরা আজকে কি জবাব দেব এই শহীদ পরিবারের সদস্যদের কাছে? কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা যুদ্ধ করেছিলেন, তাদের সন্তানরা জীবন দিয়েছিলেন? আমাদের কি জবাব? চিঠি লেখে খালি হাতে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া আনাসের মা বাবার কাছে আমাদের জবাব কি? জাবের ইব্রাহিমের মা বাবার কাছে জবাব কি? রিয়া গুপের মা বাবার কাছে আমাদের জবাব কি? শান্তর মা বাবার কাছে আমাদের জবাব কি? আবু সাইদের সেই নিরীহ পরিবারের সদস্যদের কাছে আমাদের জবাব কি? মুগ্ধর পিতা এখানে আছেন, তার পরিবারের কাছে আমাদের জবাব কি? আমি ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি। চেষ্টা করেছি আমি এবং আমার সহকর্মীরা ঘরে ঘরে শহীদ পরিবারে গিয়ে তাদের দোয়া নিতে। আমরা তাদের পরিবারেও গিয়েছিলাম, মেহরবানি করে ওনারা আমাদেরকে সুযোগ দিয়েছিলেন যাওয়ার। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সিলেটে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকাল 10:30টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন তারা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন এনসিপি নেতৃবৃন্দ। পরে কানাইঘাট ও ওসমানীনগর উপজেলায় পদযাত্রা করবে দলটি। পরদিন শুক্রবার কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সিলেটে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। হামলা, উস্কানি দিয়ে বা এই ধরনের কোন জায়গায় যদি আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করা হয় আওয়ামী স্টাইলে, আমরা মরে যাব, তবু আমরা রাজপথ ছাড়বো না। কারণ আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে প্রতিজ্ঞা আমাদেরকে দিয়ে গিয়েছিলেন যে জান দিবা জুলাই দিব না, আমরা সেই প্রতিজ্ঞা নিয়ে কাজ করছি। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এনসিপির কেন্দ্রীয় নেতারা কি সেখানে পৌঁছেছেন, আর কর্মসূচি কখন নাগাদ শুরু হতে পারে জানাবেন আমাদের।
রাব্বি, আমরা যতদূর জানতে পেরেছি যে তারা এনসিপি যার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে অনুষ্ঠান স্থলের একদম কাছাকাছি অবস্থান করছেন। হয়তো আর কিছুক্ষণ অর্থাৎ 5 থেকে 10 মিনিটের মধ্যেই তারা অনুষ্ঠান স্থল অর্থাৎ আমরা যেখানে অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার যে অডিটোরিয়াম সেখানে তারা এসে উপস্থিত হবেন এবং সেখানে অনুষ্ঠানটি হচ্ছে যে জুলাই আন্দোলনে যে 7 জন শহীদ সেই শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং এখানে এনসিপি যারা নেতাকর্মী আছেন তাদের সাথে মতবিনিময় এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এজন্য আমরা এখানে অসংখ্য পুলিশ সদস্যকে দেখছি, পিবিএন এর সদস্যরা আছেন, পাশাপাশি সাদা পোশাকে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও এখানে আছেন এবং এর বাইরে আমরা অনুষ্ঠান স্থলের বাইরে অর্থাৎ পৌরসভার বাইরে বিএনপির এক অংশের নেতাকর্মী কিছু নেতাকর্মীদের আমরা এখানে উপস্থিত দেখছি। যদিও তারা বলছেন তারা কোনো সংঘর্ষ চান না, তবে এখান থেকে যাতে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেওয়া হয় সেই আহ্বানটুকু আসলে এখানে যারা বিএনপি নেতাকর্মীরা তারা বলছেন এবং এর বাইরে এনসিপি যারা নেতাকর্মীরা আছেন তারা আসলে অডিটোরিয়ামে ভেতরে অবস্থান করছেন এবং শুধুমাত্র এই জায়গাটি নয় এর বাইরে গাড়ি বহরের সাথে পুলিশ সদস্যরা রয়েছেন বা এই যেসব এলাকায় আজকে অনুষ্ঠান রয়েছে অর্থাৎ পদযাত্রা রয়েছে সেখানেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন তারা আসলে যথেষ্ট প্রস্তুতি নিয়ে রেখেছেন। আর আজকের যে আয়োজন এই যে মতবিনিময় সভা এর শেষে আসলে বিকেল 3টায় সিলেটের কানাইঘাট উপজেলায় এনসিপির পদযাত্রা রয়েছে এবং সেখানে পদযাত্রা পথসভা শেষে সন্ধ্যা 7টায় সিলেটের উসমানীনগর উপজেলায় আজকের দিনের আসলে শেষ পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হবে এবং আগামীকালও আসলে সিলেটের 3টি উপজেলায় কোম্পানিগঞ্জ জৈন্তাপুর এসব উপজেলায় আসলে এনসিপির পদযাত্রা রয়েছে এবং এই 2 দিন ব্যাপী এই যে এনসিপির পথসভা বা পদযাত্রা সেগুলো যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে 5 প্লাটুন বিজিবিও আসলে মাঠে নামানো হয়েছে। যদিও বিজিবির উপস্থিতি আমরা যেখানে আছি অর্থাৎ গোলাপগঞ্জ উপজেলা সেখানে এখন পর্যন্ত দেখিনি, তবে জেলা প্রশাসন বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের প্রস্তুতি আসলে রয়েছে এবং এর বাইরে এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই কর্মসূচিগুলো তাদের গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারে যাতে কোনো ধরনের বাধা না আসে সেই আহ্বানটুকু তারা রাখছেন এবং তারা বলছেন যে যারাই এই বাধা দিবে তাদের অবস্থায় পূর্ববর্তী সময়ে যেসব শাসকরা যেসব ফ্যাসিস্টের অবস্থা হয়েছে তাদের অবস্থা আসলে একই পরিণতি হবে। এইরকম আসলে কথাবার্তায় আমরা শুনছি। নাবিল, আপনাকে ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন বিস্তারিত। ভোল পাল্টে এখন সবাই জুলাই যোদ্ধা, তারাই বেশি অপকর্মে লিপ্ত। সকালে তথ্য ভবনে এই মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই শহীদ দিবস স্মরণে ছিল প্রকাশনার মোড়ক উন্মোচন এবং আলোচনা সভা। সেখানে তিনি বলেন নতুন সরকার গঠনের পর কিছুই বদলায়নি। গেল 5 মাসে অতীতের মতোই চলছে ঘুষ দুর্নীতি। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ গড়ার চেষ্টা করছেন। তাকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। বলেন জুলাইয়ের ত্যাগ ধারণ করে পরিবর্তনের চেষ্টা না করলে সব রক্ত বৃথা যাবে। তার মতে ক্ষমতাকে আঁকড়ে ধরা ব্যবস্থার পরিবর্তনের জন্যই জুলাই আন্দোলনে রক্ত দিয়েছিল তরুণরা। জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বলেন বৈষম্য বিরোধী আন্দোলনকে সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে বিএনপি। যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন। আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনারা যারা ঘুষ খেত তারা ঘুষ পদ্ধতি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। আগামী সেপ্টেম্বরে সংসদ অধিবেশন বসবে। এটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যেই। তাই প্রেসিডেন্ট নির্বাচনে বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন নেই। সচিবালয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসব কথা বললেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। অবশ্য সরকার মনে করলে আগস্টে বিশেষ অধিবেশন ডাকতে পারে এমন ইঙ্গিত দেন তিনি। জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে সরকার সেটি খতিয়ে দেখবে। এ সময় শেখ হাসিনা ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে
তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জানান, বাংলাদেশের বাসিন্দা হওয়ায় যে কোনো প্রক্রিয়ায় তিনি দেশে ফিরতে পারেন, তবে ফাঁসির আসামি হওয়ায় দেশে এলেই তাকে গ্রেফতার করা হবে, আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এ সময় ভিন্ন প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্যাতনের শিকার হয়েছেন এমন দাবি করা মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে আইনি সহায়তা দিচ্ছে সরকারের লিগ্যাল এইড টিম। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে, সুতরাং এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। যদি সরকার মনে করে নিশ্চয়ই ডাকতে পারেন। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনকে অস্ত্র মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ। সকালে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম। তিনি বলেন, যশোরের ঝুমঝুমপুর থেকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশি পিস্তল, 2টি দেশীয় এলজি এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি সহ 13টি মামলা রয়েছে। এর আগে হত্যা মামলায় গ্রেফতার মিঠু ওরফে ধামা ইলিয়াসকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমন ও তার সহযোগীদের অবস্থান শনাক্ত করা হয়। উদ্ধার করা অস্ত্রের উৎস এবং সন্ত্রাসী চক্রের বিস্তৃত নেটওয়ার্ক শনাক্তে তদন্ত চলমান। এটার যে পুরা লিডার, যে গ্যাং লিডার বলা যায়, সে হচ্ছে সাজ্জাদ, সে বড় সাজ্জাদ। এখন দেশে যে অবস্থান করছে তার মধ্যে তার যে প্রধান সহযোগী বা সেকেন্ড ইন কমান্ড যেটা বলা যায়, সেটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই ডেভিড ইমন। এটা হচ্ছে প্রধান সহযোগী, এই সেকেন্ড ইন কমান্ড। এর পরের অবস্থানই হচ্ছে রায়হানি। তো রায়হান আমাদের সার্ভেলেন্সে ছিল, এখনো পর্যন্ত আছে, দেশেই আছে। এটা নিয়ে আমরা কাজ করছি। কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সদস্য ছিলেন। এপিবিএন 14-র অধিনায়ক জানান, জুবায়ের মসজিদে যাওয়ার সময় অজ্ঞাতনামা কয়েকজন তার উপর গুলি বর্ষণ করে পালিয়ে যায়। ফলে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এপিবিএন আরও জানায়, ক্যাম্পে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরএসও ও আরসার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এর জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। কোনোটি তালাবদ্ধ, কোনোটিতে অস্ত্রোপচার হয় মাসে 2-4টে। সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারগুলো খুব একটা কাজে আসছে না রোগীদের। 80% হাসপাতালে নিয়মিত অস্ত্রোপচার হয় না। কোথাও সামান্য কারণ, কোথাও চিকিৎসক না থাকায় অচল অপারেশন থিয়েটার। অথচ বাইরের ছোট ছোট প্রাইভেট হাসপাতালে অনেক ধরনের অস্ত্রোপচার হয়। সারা দেশের বেহাল অপারেশন থিয়েটারের চিত্র তুলে এনেছেন সহকর্মী হাসান মিসবা, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। তালাবদ্ধ কক্ষ খুলে ভেতরে গিয়ে দেখা গেল হাসপাতালের আসবাবপত্র, যন্ত্রপাতি, ওটি টেবিল আর লাইটও আছে। পাশের কক্ষেও একই অবস্থা, মনে হতে পারে কোনো স্টোর রুম। বাস্তবে এটি একটি অপারেশন থিয়েটার। 30 বছর ধরে বন্ধ। ওটির জন্য নানা সরঞ্জামের বরাদ্দ এসেছে বছর বছর, কিন্তু চালু হয়নি কখনোই। ওটি চালুর জন্য যে আসলে উপকরণগুলো সবকিছু আমাদের এখানে আসলে ব্যবস্থা নেই। যেমন আমরা যদি বলি যে একটি অ্যানেস্থেশিয়া মেশিন দরকার আমাদের, সেটি আমাদের নেই। আর যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে আমাদের আসলে রেগুলার আমরা কোনো কনসালটেন্ট এবং অ্যানেস্থেশিওলজিস্ট পাচ্ছি না। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার খুঁজে পাওয়াই কঠিন। অস্ত্রোপচার বন্ধ, চলছে সংস্কার কাজ। এখানে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই, আর সার্জারির চিকিৎসক নেই যশোরের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে। মাঝে মধ্যে 2-1টা অপারেশন করেন পরিবার পরিকল্পনার চিকিৎসক। অপারেশন থিয়েটারটি বন্ধ, খোলা হয় শুধুমাত্র সপ্তাহে একদিন, শনিবার। ওই দিন অ্যানেস্থেশিয়ার চিকিৎসক আসেন আর তখন অস্ত্রোপচার হয়। বাংলাদেশের প্রায় বেশিরভাগ উপজেলাতেই এমন চিত্র।
সেখানে অ্যানেস্থেশিয়ার ডক্টর থাকলে সার্জারি নেই, কিংবা সার্জারির চিকিৎসক থাকলে অ্যানেস্থেশিয়ার চিকিৎসক নেই। আবার কোথাও 2 চিকিৎসক থাকবার পরও ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে অপারেশন করা যায় না, অথচ রোগীরা এসে ভোগান্তিতে পড়েন, ঘুরে যান। সেটি বহু বহু বছর এমন বাস্তবতায় কেটে গেলেও সরকার কিংবা রাষ্ট্রের কান পর্যন্ত পৌঁছায়নি, কিংবা এই সমস্যার সমাধান করা হয়নি। সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 433টি, প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সেই একটি করে অপারেশন থিয়েটার আছে। অস্ত্রোপচারের জন্য কমপক্ষে একজন সার্জন ও একজন অজ্ঞান চিকিৎসক দরকার, যা আছে মাত্র 89 উপজেলায়। অর্থাৎ মাত্র 20 ভাগ স্বাস্থ্য কমপ্লেক্সে এই 2টি পদে চিকিৎসক আছেন। তার মানে 80 ভাগ উপজেলা হাসপাতালেই অস্ত্রোপচার বন্ধ। পানি ভেঙে দিচ্ছে, পেটে ব্যথা, বমি, জ্বর। আজকেতে পেটের ভিতরে শক্তি গেছে, বাচ্চা মানে দেখা যাচ্ছে এখানে বাচ্চা মানে নর্মালে হয়ে যেতে পারে, এরকম অবস্থা। বলছে তোমরা মেডিকেলে না চলে যাও, এখানে আমাকে কোনো ব্যবস্থা নেই। আমার তো হাজবেন্ড নেই, মারা গেছে। এখানে অপারেশন না হওয়ার কারণে, দূরে যাওয়ার কারণে তাদেরকে অনেক ভোগান্তির শিকার হতে হয়, অনেক রোগী রাস্তায় মারাও যায়। বন্ধ থাকার ফলে ছোটখাটো অপারেশনগুলো হয়তো বাহিরে যেয়ে করতে হচ্ছে, এতে মানুষের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। ডেলিভারি হতে ক্লিনিকে যাওয়া লাগে, আমার এখানে আশপাশ ক্লিনিক নাই, বিরামপুরে যেতে হয়, জয়পুরে যেতে হয়। বলা হয়ে থাকে শুধু অ্যানেস্থেশিয়ার ডাক্তার না থাকার কারণে অস্ত্রোপচার হয় না। তবে বাস্তবতা হলো দেশের 255 উপজেলায় খাতা কলমে অজ্ঞান চিকিৎসক থাকলেও 166 উপজেলাতেই নেই সার্জনের পদায়ন। ফলে অস্ত্রোপচার না হওয়ার বড় কারণ সমন্বয়ের অভাব। স্পেশালাইজড সেবাটা তো আমরা পরিপূর্ণভাবে দিতে পারছি না। যেমন এখন আমরা গাইনি রোগীদের ক্ষেত্রে সব তো আর নর্মাল ডেলিভারি হয় না, কিছু কিছু সিজারিয়ান সেকশন দরকার হয়, সেটা কিন্তু আমরা এখন এই মুহূর্তে দিতে পারছি না। দীর্ঘ প্রায় 1.5 বছর ধরে আমার গাইনি কনসালটেন্ট নাই, তো আমার একজন অ্যানেস্থেসিয়া কনসালটেন্ট কিন্তু সে আছে, তার কোনো কাজ নাই এখন। মাইনরিটি হয় কিন্তু মেজরিটি হয় না, কারণ আমাদের অ্যানাস্থেসিয়া ডাক্তার নেই। কতদিন ধরে নাই? 1-1.5 বছরের বেশি। হ্যাঁ, ওটি হতো, সিজার হতো। যেসব উপজেলায় অস্ত্রোপচারের সব সুবিধা আছে সেখানেও নিয়মিত অপারেশন হয় না, নানা অজুহাতে ফেরানো হয় রোগীদের। আর অস্ত্রোপচারের আবার 90 ভাগই সিজারিয়ান। সেবা চালু দেখাতে মাসে 2-1টি অপারেশন হয় অনেক উপজেলায়। অ্যানেস্থেসিয়া ডাক্তারের অভাব রয়েছে দেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। অনেকই কম প্রয়োজনের তুলনায় উপজেলাগুলির থেকেও আমরা অনেক অ্যানেস্থেসিয়া ডাক্তার দিতে পারি না। তবে আমরা চিন্তা করতেছি অ্যানেস্থেসিস্ট কীভাবে বৃদ্ধি করা যায়, আর ওটিগুলিকে মোর ফাংশনিংয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া বেশিরভাগ মানুষই দরিদ্র। অস্ত্রোপচার না হওয়ায় তা বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন রোগীরা। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়া সফর নিয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে কথা বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। যাদের ত্যাগ, শ্রম, ঘাম, অশ্রুতে একদিকে যেমন মালয়েশিয়ার অর্থ অবকাঠামোগত আর্থ সামাজিক উন্নয়ন হয়েছে, একই সাথে ওনাদের যে প্রেরিত রেমিটেন্স রয়েছে সেটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অনেক বড় ভূমিকা রেখেছে। যেহেতু মালয়েশিয়া এই শ্রমবাজার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই নির্বাচিত বিএনপি সরকারের এর সাথে রয়েছে একটি গভীর আবেগ এবং আকাঙ্ক্ষার সম্পর্ক। আপনারা জানেন যে মালয়েশিয়ার অতি গুরুত্বপূর্ণ এই শ্রমবাজার বিগত বেশ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে, যেটি ফ্যাসিবাদের সময় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড, ইররেগুলারিটিস ছিল, তার কারণে বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ওনারা চেষ্টা করেছেন, বাট এই মার্কেটটা এখন পর্যন্ত ক্লোজ রয়েছে। আমরা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ইতিপূর্বে আমরা এখানে এসেছিলাম এবং এখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এবং ওনার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ সব স্টেক হোল্ডারদের সাথে আজ থেকে প্রায় 3 মাস আগে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং করেছিলাম। সেই ধারাবাহিকতা যথেষ্ট প্রোগ্রেসকে ধারণ করে আমরা আবারও এখানে এসেছি এবং গত 2 দিনে আমরা মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার মিস্টার রামাকৃষ্ণন, ওনাদের মিনিস্ট্রি সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং অল কনসার্ন অথরিটিজের সাথে বেশ কয়েকবার মিলিত হয়েছি, কথাবার্তা বলেছি এবং আমাদের আলোচনার মূল ভিত্তি ছিল সবার আগে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের স্বার্থটাকে। আমরা খুব আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের both countries now mutually agree to open this শ্রমবাজার immediately এবং আমরা ডিউ প্রসেস ফলো করে যত দ্রুত সম্ভব
এই শ্রমবাজার উন্মুক্ত করবার মাধ্যমে বাংলাদেশের যে বিপুল জনশক্তি রয়েছেন ওনাদের জন্য মালয়েশিয়া এ দ্বার উন্মুক্ত করতে চাচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয় মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টারের সাথে কথা বলেছেন এবং আমরা ঐকমত্য পোষণ করেছি যে সব সেক্টর এবং সাব সেক্টরে বাংলাদেশের শ্রমিকরা এখানে আসার সুযোগ পাবে। আমরা বাস্তবিকভাবে একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি যে অগস্ট মাসের শেষ সপ্তাহ নাগাদ ইনশাল্লাহ মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিকরা আসা শুরু করবে। এই ফার্স্ট ব্যাচটা অর্থাৎ ফার্স্ট যারা আসবেন সেখানে আমরা স্বাভাবিকভাবেই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে বোয়েসেলকে প্রাধান্য দিচ্ছি। আমরা অনুরোধ করেছি মালয়েশিয়াকে যে বোয়েসেলের মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিসিয়েন্সি করতে পারি, কস্ট কাটিং করতে পারি, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছেন তারা বাংলাদেশে এসে কাজের সুবিধা পান। আপনারা জানেন ইতিমধ্যে যে অন্তর্বর্তী সরকারের সময় 423টি রিক্রুটমেন্ট এজেন্সির তালিকা মালয়েশিয়া সরকারের কাছে পাঠানো হয়েছিল। আমাদের দুই দেশে যে এমওইউ রয়েছে বর্তমানে সচল, যেটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত থাকবে, সেটি অনুযায়ী বাংলাদেশ থেকে প্রেরিত সেই তালিকাতে মালয়েশিয়া তাদের নিজেদের বিভিন্ন যাচাই বাছাই এবং কাঠামোর উপর ভিত্তি করে রিক্রুটমেন্ট এজেন্সির সংখ্যাটা ফাইনাল করে। দর্শক, মালয়েশিয়া সফর নিয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে ব্রিফিং চলছে। সেখানে প্রথমে কথা বলেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এরপরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন ব্রিফ করছিলেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। উপজেলা পর্যায়ে 10টি করে ডায়ালাইসিস মেশিন দিচ্ছে সরকার। চালু করা হচ্ছে ফিজিওথেরাপি। সকালে রাজধানীর মহাখালীর নিপসমে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন কথা জানান। তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করতে হবে। অন্তঃসত্ত্বা মায়েদের সিজার করার ক্ষেত্রে ডাক্তারদের নিরুৎসাহিত করার আহ্বান জানান তিনি। বলেন, বর্তমানে টিবি রোগ ভয়াবহ আকারে বেড়েছে। হামে মৃত্যুর জন্য শিশুদের পুষ্টির অভাবকেও দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য খাতকে সরকার উন্নত করতে চায় উল্লেখ করে চিকিৎসকদের সহযোগিতা প্রত্যাশা করেন সর্দার শাখাওয়াত। You have to earn from the people. From which corner of the people? From the distressed people who are on the bed in a distressed situation. আপনাকে এই কোয়ালিটিগুলি আপনাদেরকে অর্জন করতে হবে। সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা আমাদের নিশ্চিত করার শপথ। এই সরকারের ঘোষণা সকল মানুষের জন্য স্বাস্থ্য সেবা প্রদান। প্রতিবন্ধী 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এরই মাধ্যমে শুরু হয় প্রধানমন্ত্রীর দিনের কর্মসূচি। নিয়োগপত্র পাওয়াদের মধ্যে 2 হাত না থাকা নীলা খাতুন ও আয়েশা আক্তার পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষক হিসেবে এবং আয়েশা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বসিত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা উৎসব 1 সেপ্টেম্বর থেকে এগিয়ে 29 আগস্ট নির্ধারণ করা হয়েছে, এমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সিটি কর্পোরেশন যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সেহেতু পরিচ্ছন্নতা কার্যক্রম দেখভাল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শহরের ময়লা পরিষ্কারে 2 শিফটে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। রাজধানীর সার্বিক পরিচ্ছন্নতা ইস্যুতে কোথাও কোনো ঘাটতি আছে কি না তা জানতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান শাহে আলম। এই প্রথম ঢাকা শহরে আমরা উত্তর এবং দক্ষিণ সিটিতে পরিচ্ছন্ন কর্মী 2 শিফটে আমরা করেছি। আগে যেটা শুধু 1 শিফটে কাজ করতো। হকারদের বিষয়ে একটা নীতিমালা করার কথা ছিল, ইতিমধ্যে আমরা মন্ত্রণালয় থেকে একটা নীতিমালা করে দিয়েছি। কিছুদিনের মধ্যে একটা আপনারা ভালো কিছু দেখতে পারবেন। সবসময় ঢাকা শহর নিয়ে খুব কনসার্ন, ঢাকা শহর কোথায় কি আছে, কোথায় কি হচ্ছে, কোথায় হচ্ছে না, এই সমস্ত ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখেন। তো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও স্বস্তিদায়ক হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে, এমনটা জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বলেন, শুধু বিমান টিকিট নয়, আনুষঙ্গিক
খরচ কমিয়ে হজ প্যাকেজ সাজানো হবে। সকালে রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরা মেলায় কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, হজের ভাড়া কমানোর সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের। হজের সুযোগ সুবিধা নিশ্চিতে সৌদি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল, আরও খরচ কমানোর জন্য আলোচনা হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী জানান, ডি ক্যাটাগরির টাকায় সি ক্যাটাগরির সেবা নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। বলেন, 2026 সালের হজ ব্যবস্থার তুলনায় 2027-এর হজ ব্যবস্থা আরও ভালো করতে চায় দেশীয় এজেন্সিগুলো। এ সময় হাজিদের লাগেজ, খাবার সহ অন্যান্য অভিযোগের সমাধান হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে লাইসেন্সবিহীন ব্যক্তি বা সেলিব্রিটিদের প্রলোভনে হজের টাকা না দেওয়ার আহ্বান জানায় হাব। এবারের মেলায় 163টি স্টল বসেছে। হজ প্যাকেজের দাম যে বিমানের ভাড়া কমিয়েই শুধু হবে তা তো নয়, আরো অনেকগুলো আনুষঙ্গিক খরচ আছে। আমরা এর পরে কি করলাম, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী চান যে হজ প্যাকেজটা কম হোক, হজ যাত্রীদের সুবিধা বেশি হোক এবং তাদের কোনো ধরনের অসুবিধা না হোক। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বড় কারণ আড়ত কেন্দ্রিক সরবরাহ ব্যবস্থা, এমনটা মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির মতে 10টি নিত্যপণ্যের মধ্যে 6টির ক্ষেত্রেই খুচরা বিক্রেতারা আড়তদারদের ওপর নির্ভরশীল। এর ফলে আড়তের হাতে প্রভাব কেন্দ্রীভূত হচ্ছে, কমছে প্রতিযোগিতা, বাড়ছে দামের অস্থিরতা। এদিকে সংলাপে বাণিজ্যমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থায় অতিরিক্ত ব্যয়ের কারণে মূল্যস্ফীতি কমছে না। জানান, পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার বাড়তি নজরদারি করছে। সিপিডি বলছে, খামার থেকে খুচরা বাজারে পৌঁছাতে কাঁচামরিচের দাম বেড়েছে 116%, চালের 100%, পেঁয়াজের 87%, ডালের 78% এবং বেগুনের 72%। অন্যদিকে ডিম, মুরগি, গরুর মাংস ও রুই মাছের দাম বৃদ্ধির হার অনেক কম। তাই সংস্থাটির মতে সরবরাহ ব্যবস্থায় অপ্রয়োজনীয় ধাপ কমানো গেলে নিত্যপণ্যের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়তে পারে। আমাদের এখানে ফুড ইনফ্লেশন কমাতে হলে লজিস্টিক কস্ট কমাতে হবে, ইনপুট কস্টের উপর কন্ট্রোল রাখতে হবে এবং প্রোডাক্টিভিটি আমরা যত বাড়াবো তত ফার্মারের এবিলিটিও আসবে, সে এগ্রিগেট ভ্যালু তত বেশি পাবে। খেলাপি ঋণ ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। গঠন করা হচ্ছে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তৈরি হবে খেলাপি ঋণ কেনাবেচার আলাদা বাজার। ঋণ পুনর্গঠন, জামানত দখল, সম্পদ বিক্রি এবং অর্থ উদ্ধারে আদালতের আশ্রয় নিতে পারবে কোম্পানিটি। এর ফলে দীর্ঘদিন আটকে থাকা খেলাপি আদায়ের পথ সুগম হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, সংশ্লিষ্ট আইনটি কার্যকর হলে খেলাপি ঋণ কমে আসবে। তবে ঋণের বিপরীতে পর্যাপ্ত জামানত না থাকায় ব্যালেন্স শিট পরিষ্কারে এটা কতটা কাজে দেবে তা নিয়ে সংশয় রয়েছে। ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ খেলাপি ঋণ। এটি কমিয়ে আনতে নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। স্বল্প ও মধ্যমেয়াদী পরিকল্পনার পাশাপাশি হাতে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এরই অংশ হিসেবে প্রণয়ন করা হচ্ছে দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন 2026। আইন বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের অধীনে ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট থাকবে। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির অনুমোদন ও তদারকির দায়িত্বে থাকবে এই ইউনিট। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের অনাদায়ী, ঝুঁকিপূর্ণ এবং অবলোপন করা ঋণ এই কোম্পানির কাছে বিক্রি করতে পারবে। পরে কোম্পানিটি নিজ দায়িত্বে টাকা আদায়ের উদ্যোগ নেবে। জামানত দখল ও বিক্রিতে আইনের আশ্রয় নিতে পারবে। এই আইন কার্যকর হলে খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। এই আইন প্রণয়নের মুখ্য উদ্দেশ্যই তো খেলাপি ঋণ কমিয়ে আনা। বিনামে কিছু ঋণ সৃষ্টি হয়েছে যেগুলো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, ওগুলোকে প্রথমে তো ফরেন্সিক অডিটের মাধ্যমে আইডেন্টিফাই করা হয়েছে আসলে এই ঋণগুলোর ব্যাকগ্রাউন্ডে কারা ছিল, এটা কিভাবে আমরা ফেরত নিয়ে আসতে পারি। এই আইনি ভিত্তি তৈরি করার জন্যই তো এই ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট আইন প্রণয়ন হতে যাচ্ছে। এটা প্রণয়ন হলে অবশ্যই খেলাপি ঋণ কমবে বলে আমরা আশা করি। সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে খেলাপি ঋণ কেনাবেচার বাজার তৈরি হবে। এতে ব্যাংকগুলো তাদের দায় হস্তান্তরের সুযোগ পাবে। পরিষ্কার হবে ব্যাংকের ব্যালেন্স শিট। ফলে নতুন ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে। তবে প্রশ্ন হচ্ছে, ব্যাংকিং খাতে থাকা বিপুল পরিমাণ খেলাপি ঋণের বিপরীতে কতটা জামানত আছে? না থাকলে এই ঋণ কিনতে আগ্রহী হবে না কোম্পানিগুলো। আমার আসলে কোলাটারাল কোয়ালিটি ইজ অলসো ইম্পর্টেন্ট, কোলাটারাল ভ্যালুয়েশন ইম্পর্টেন্ট। কেন যেই চুরিগুলো হয়েছে এর মধ্যে কোনো আন্ডারলাইং অ্যাসেটই তো নাই, প্লাস যে পরিমাণ লোন আপনার খারাপ হয়ে গেছে সেইটাকে কভার করে করাটা
ইজ এ হারকুলিয়ান জব। আর এন্ড অফ দ্য যে আমাকে যদি হেয়ার কাট সিগনিফিক্যান্ট হেয়ার কাট ব্যাঙ্কগুলোকে নিতে হয় তাহলে তো সেই পরিমাণ প্রফিট জেনারেট করে আমাকে রাইট অফ করতে হবে। তো সেটা তো এই কাছাকাছি সময় হবে না, সময় নেবে। বিশ্লেষকরা বলছেন সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠনের উদ্যোগ ইতিবাচক, এতে কমবে খেলাপি ঋণের পরিমাণ। তবে কোম্পানিটি রাজনৈতিক প্রভাব মুক্ত না হলে নতুন ঝুঁকি তৈরি করতে পারে। পেশাগত যদি একটা দক্ষতা থাকে তখন কি হয়, তখন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা ওই খেলাপি ঋণ গ্রহীতার কাছ থেকে এটা আদায় করতে, একটা মার্জিনে আদায় করতে সক্ষম হয়। এটাকে পেশাগত দক্ষতা যদি কোম্পানিটার না থাকে তাহলে তো এটা সরকারি খাতে হোক বা সরকারি বেসরকারি পার্টনারশিপই হোক, এর একটা বোঝা হয়ে তখন দাঁড়াবে। যদি না এটাকে আপনি পুরোপুরি পেশাগতভাবে এটাকে দক্ষতার সঙ্গে যদি পরিচালিত না করেন। অংশীজনের মতামত নিয়েই চূড়ান্ত করা হবে দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনা আইন। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্ট থেকে চার্জ তুলে নেওয়া হবে, এজন্য কাজ করছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে ভর্তুকি দেওয়া হবে, গঠন করা হবে তহবিল। সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। জানান, বাংলা কিউআর এর লেনদেন পর্যবেক্ষণ করা হচ্ছে। আগামী বছর থেকে ক্ষুদ্র মার্চেন্টদের থেকে চার্জ তুলে নেওয়া হতে পারে। ক্যাশলেস লেনদেনে নগদ টাকা বহন এবং চুরি ছিনতাই চাঁদাবাজির ঝুঁকি কম থাকে। প্রাথমিক পর্যায়ে কিছু মাশুল দিতে হলেও ব্যবসায়ীরা তা মেনে নেবেন বলেও আশা করেন গভর্নর। বলেন, ওয়ান সিটিজেন ওয়ান আইডি ওয়ান ওয়ালেট পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এজন্য সবার হাতে স্মার্টফোন তুলে দেওয়ার উদ্যোগ আছে। ব্যাংক এবং মোবাইল ব্যাংকিং কোম্পানির অ্যাপস যেন ইন্টারনেট ছাড়াই অপারেট করা যায়, এজন্য বিটিআরসির সাথে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খুব শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে সংস্থাটি। গভর্নর বলেন, ক্যাশলেস লেনদেন বাড়লে সরকারের রাজস্ব আদায় বাড়বে। ট্রানজ্যাকশনটা আমরা এই পারফরমেন্সটা দেখার পরে আমরা নেক্সট ফেজে যাব প্রমোশনে। সো প্রমোশনে যখন যাব আমরা নিশ্চয়ই আশা করতে পারি ইন্ডিয়ার মতো আমরাও জিরো এমডিআর এ আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। এই প্রমোশনের জন্য একটা প্রাথমিক বাজেট আমরা গতকাল অ্যাপ্রুভ করেছি 100 কোটি টাকা। দেন আমরা হয়তো আগামী বছর গিয়ে ফাইনাল প্রাইসিং যদি কিছু করতে হয় আমরা করব, অথবা গভর্নমেন্ট সাবসিডি দিবে। ছাত্র আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে সরব বিরোধী দলগুলো। বৃহস্পতিবার পার্লামেন্ট চত্বরে বিক্ষোভ করেছেন কংগ্রেস এমপিরা। বুধবার সংবাদ সম্মেলনেও শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের নির্দেশদাতা হিসেবে সরাসরি অমিত শাহকে দায়ী করেছেন রাহুল গান্ধী। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে পাল্টা তোপ দাগাচ্ছেন বিজেপি নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে পার্লামেন্ট চত্বরে কংগ্রেস এমপিদের বিক্ষোভ। বৃহস্পতিবার বর্ষাকালীন অধিবেশনের কার্যক্রম শুরুর আগে তাদের এই প্রতিবাদ কর্মসূচি। পুলিশের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে পার্লামেন্ট অধিবেশনেই বিজেপিকে তুলোধুনো করছে কংগ্রেস নেতারা। প্রশ্নভাস বিরোধী আইন নিয়ে বিতর্কের সময় রাহুল গান্ধী দাবি করেন, সরাসরি অমিত শাহর নেতৃত্বেই এমন আগ্রাসী হয়েছিল পুলিশ। অধিবেশনের পর সংবাদ সম্মেলন ডেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তিনি। এখানে দুটি ঘটনা ঘটতে পারে, হয় তিনি প্যালেট গান দিয়ে গুলি চালানো, পেরেকযুক্ত লাঠি দিয়ে পেটানো এবং বৈদ্যুতিক লাঠি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, অথবা এসব যে ঘটছে তিনি জানতেনই না। যদি তিনি না জেনে থাকেন তবে তিনি অযোগ্য, আর যদি তিনি এগুলোর নির্দেশ দিয়ে থাকেন তবে তিনি অপরাধী। অমিত শাহকে নিয়ে রাহুলের মন্তব্যে চটেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ তুলে ক্ষমা চাওয়ার দাবি তাদের। রাহুল গান্ধী একজন ভুয়া গান্ধী, যার মধ্যে ন্যূনতম সততাও নেই। তিনি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে নির্লজ্জ মিথ্যা বলেছেন। এটা স্পষ্ট যে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং পার্লামেন্টের কার্যক্রম ব্যাহত করার পূর্ব পরিকল্পিত উদ্দেশ্য নিয়েই তিনি এসব করেছেন। রাহুল গান্ধীকে বিরোধী দলীয় নেতা না বলে অপপ্রচারকারী নেতা বলা উচিত। বিরোধী দল গঠনমূলক বিতর্ক চায় না, চায় বিশৃঙ্খলা। তাই তারা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে নানা মন্তব্য করে চলেছে। এদিকে ক্ষমা চাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন রাহুল। পুলিশের মারধরের শিকার শিক্ষার্থীরা একদিন অবশ্যই ন্যায় বিচার পাবে, এমন মন্তব্য করেছেন তিনি। বলেন, হামলার সব ছবি ও ভিডিও সংগ্রহ করেছে কংগ্রেস। জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি।
মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 6 দিন বিরতির পর আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে ভয়াবহ বোমাবর্ষণ করেছে মার্কিন বাহিনী। কমপক্ষে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে টানা দ্বিতীয় দিনের মতো জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। প্রায় এক সপ্তাহ শান্ত থাকার পর আবারও যুক্তরাষ্ট্রের হামলায় কেঁপে উঠল ইরানি ভূখণ্ড। 6 দিন বিরতি দিয়ে বুধবার পূর্বাঞ্চলীয় সময় রাত 8টায় দক্ষিণ ইরানে আবারও শুরু হয় মার্কিন সামরিক বাহিনীর অভিযান। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ একাধিক বন্দর ও দ্বীপাঞ্চল করা হয় টার্গেট। কেশম, আবু মুসা ও কিশ দ্বীপে হয় জোরালো বিস্ফোরণ। শুধুমাত্র কেশমেই প্রাণ হারান এক পরিবারের 3 জন। সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভূখণ্ডটি। বন্দর আব্বাসেও হয় হামলা। চলমান সংঘাতে আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হয় বুশের প্রদেশ। অন্তত 3টি শহরে পাওয়া গেছে মার্কিন হামলার খবর। এছাড়াও খুজেস্তান প্রদেশের আবাদান ও ফার্স প্রদেশের কাজেরুন শহরে হয় আক্রমণ। আমরা ইরানের ওপর কঠোর আঘাত আনব। পাল্টা আঘাত করার পালা আমাদের। তারা জানে এমনটা ঘটতে যাচ্ছে, এমনটা না করার অনুরোধও করেছে। গত রাতেই তারা হামলার চেষ্টা করেছিল। দেখা যাক কোনো পর্যায়ে গিয়ে আমরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারি কিনা। জবাবে জর্ডানের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড IRGC। অন্তত 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে জর্ডান। যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশগুলোকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। একদিন আগেই ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠী PMF-এর ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র, সৌদি আরব যৌথ বাহিনী। প্রাণ যায় কমপক্ষে 20 জনের। জবাবে সেদিনই জর্ডানে মিসাইল হামলা চালায় ইরান। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। সঙ্গেই থাকুন।